আর দেখুন, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে বারবার নির্যাতিতার বাবা যে দাবি করে আসছিলেন সেটা হলো সিবিআই তদন্ত। কিন্তু কেন চাইছেন তিনি সিবিআই তদন্ত? সিবিআই তদন্ত করলে আরো নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। পুলিশ প্রথমে তদন্তে সহযোগিতা করেনি, অভিযোগ দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতার বাবার। We are not satisfied with পশ্চিম বাংলার সরকার। আমি একটা বাংলার সরকারকে দিদিকে অনুরোধ করছি, এইটা সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। 9টা সাড়ে 9টার মধ্যে ঘটনা ঘটেছে, ভোর 5টা সাড়ে 5টার সময় ইনভেস্টিগেশন। রাত্রি ধরুন আপনার 7-8 ঘন্টা ওরা কোথায় গেছিল, ও বলছে ও আমার এরিয়া নয়, ও বলছে আমার এরিয়া নেই। এটা কিভাবে এইসব হয়? পুলিশ কি আপনাদেরকে এই থানা সেই থানা ঘুরিয়েছে? হ্যাঁ, আমি তো গিয়েছিলাম, এটা আমার এরিয়া নেই, সেটা ওরা এরিয়া নেই। থানায় হলো, ও এরিয়া দেখলো, আমার মেয়ের দুঃখটা দেখলো না। ওরা চাইলে তো সেই সময় ওই যে অত্যাচার করেছিল ওকে তো ধরতে পারতো, তো ওরা তো চাইনি। আমি একটা বাংলার সরকারকে দিদিকে অনুরোধ করছি, এইটা সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। নিরপেক্ষতার অভাব রয়েছে বলে মনে করছি। কমিশনারকেও রিকোয়েস্ট করছি, নিরপেক্ষভাবে তদন্ত করুন, দোষীকে কড়াতে কড়া শাস্তি দিন। সিবিআই তদন্ত করলে আর একটু ভালো হতো, দোষীরা ভালো শাস্তি পেত, এটাই আমার মনে হয়। সিবিআই তদন্ত চাইছেন নির্যাতিতার বাবা। তিনি যে অভিযোগ করছেন সেই অভিযোগ কিন্তু মানতে নারাজ আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। ইনভেস্টিগেশন রিপোর্টগুলো আছে, সেটা ডেফিনেটলি ওটা কোর্ট থেকে ওনারা পাবেন, ওটা তো কোর্টে যাবে, এটা সিডির একটা পার্ট। কিন্তু আমরা ওনাদেরকে প্রত্যেক জিনিস আমরা ভার্বালি ওনাকে জানিয়েছি। আমি আপনাদেরকে কালকেও বললাম, প্রথম দিন আমি নিজে ওনার বাবার সঙ্গে দেখা করলাম, 1 ঘন্টা ওনার সঙ্গে কথা হলো, প্রত্যেক জিনিস আমরা ব্রিফ করলাম। তারপরে নেক্সট ডে ডিসিপি নিজে ওনাকে ডেকে ওনাকে প্রত্যেক জিনিস ব্রিফ করলেন, এবং আমাদের সব সিনিয়র অফিসারদের নাম্বার ওনার কাছে আছে। সবসময় যে যে ইনভেস্টিগেশন মধ্যে আমরা পাচ্ছি ওনাকে টাইম টু টাইম ব্রিফ করছি এবং ওদেরকে আশ্বস্ত করছি যারা দোষী আছে তারা কঠোরতম শাস্তি পাবে আইন অনুযায়ী। ছাত্রীর গভীর রাতে হস্টেল থেকে বাইরে বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন। আর এর প্রেক্ষাপটে আইকিউ সিটি ফাউন্ডেশনের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, পড়ুয়ারা হস্টেলের কোনো নিয়ম ভাঙেনি, নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা বাইরে গিয়েছিল। আর দুর্গাপুরের এই হাসপাতালে গতকালে গিয়েছিলেন ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে যে দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এরপর মিথ্যাচারের অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ। 10 बजे तक उनका परमिशन है बाहर जाने आने का, अर्थात परमिसिबल टाइम लिमिट के अंदर ही हो गई थी। ममता बनर्जी झूठ फैलाने का क्या कारण है? अपराधी को प्रोटेक्शन देने के लिए, सच्चाई को छिपाने के लिए। আর মুখ্যমন্ত্রীর যে বক্তব্য নিয়ে এত হইচই, কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দেখুন। There is a private college, the matter nobody is supporting. It is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. I'm shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. গভীর রাতে মেয়েটি হস্টেল থেকে বেরিয়েছিল, এই ভুল উক্তি মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনোটাই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। রাতের বেলায় মেয়েরা কেন বেরোবে এই কথা বলা মানে কি সরকার মেনে নিচ্ছে সন্ধ্যের পর থেকে একটা অমানবিক রাজত্ব চলছে? ঘণ্টাখানের সঙ্গে সুবন অনুষ্ঠানে এসে প্রশ্ন সাহিত্যিক তিলোত্তমা মজুমদারের। নিয়ম লঙ্ঘনের প্রশ্নই এখানে উঠছে না, এবং এই নিয়ম লঙ্ঘন অর্থাৎ সময়ের বাইরে রাত্রি 12টায় 12:30টায় মেয়েটি বেরিয়েছিল এরকম একটি ভুল উক্তি স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনোটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং তার দিক থেকে দেখতে গেলে একেবারে দায়িত্বজ্ঞানহীনতার একটি পরিচয়। কথা হচ্ছে যে মেয়েরা কেন একটা পার্টিকুলার সময় পর্যন্ত বাইরে থাকতে পারবে, তার বাইরে যেতে পারবে না, এই প্রসঙ্গটা বারবার উঠে এসেছে। আমি গত অন্তত 20 বছর ধরে দেখছি যতবার এই ধরনের নারী নির্যাতনের ঘটনা ঘটেছে প্রত্যেকবার বলা হয়েছে যে রাত্রিবেলায় মেয়েরা কেন বাইরে বেরোবে। তাহলে এটা কি প্রশাসনের তরফ থেকে একটা অ্যাকসেপ্ট
করে নেওয়া হচ্ছে যে একেবারে একটা অমানবিক রাজত্ব সন্ধ্যের পর থেকে চলছে রাজ্যে, তো পরপর ঘটছেই। এবং আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে আমি এটা স্বীকার করতেই হবে আমাকে যে আমি বাম জমানাতে এত নারী নির্যাতনের ঘটনা সামনে আসেনি, আমি ঘটেনি বলে ধরে নিচ্ছি। এই বিগত 15 বছরে যতগুলো নক্কারজনক নৃশংস ঘটনা ঘটেছে, এবং সেই সব ঘটনা নিয়ে শুধু রাজনীতি নয়, অত্যন্ত অমানবিক কাণ্ড হয়েছে, যেমন আর.জি. করের যে নির্যাতিতা তার ক্ষেত্রে হয়েছিল প্রমাণ লোপ, দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত ঘটনার সাপেক্ষে এই রাজ্যের মেয়েদের নিরাপত্তা তো নেই, সম্মানও নেই। দেখুন, নিজের ভাই বলে আড়াল করা নয়, উল্টে দুর্গাপুর গণধর্ষণে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন তার দিদি রোজিনা শেখের সাহায্য নিয়ে সফিক শেখকে হাতে নাতে ধরল পুলিশ। নিজের মোবাইল সঙ্গে না থাকলেও শ্বশুর বাড়িতে ফোন করা নম্বরই নাগাল পাইয়ে দিল গণধর্ষণে অভিযুক্তকে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার 3 জন ও সোমবার 2 জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে রয়েছে সফিক শেখ। কলেজ ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত সফিক বিজরা ডাঙ্গাপাড়ার বাসিন্দা, আর তার গ্রেপ্তারি ঘিরেই সামনে এসেছে টান চিত্রনাট্য। সফিককে হন্যে হয়ে যখন খুঁজছিল পুলিশ, তখন তাকে ধরিয়ে দেন খোদ সফিকের নিজের দিদি রোজিনা। আত্মীয়দের বাড়ি বাড়ি ঘুরেও যখন সফিকের নাগাল পাচ্ছিল না পুলিশ, তখন গণধর্ষণে অভিযুক্ত ভাইকে পুলিশের হাতে তুলে দেয় দিদি রোজিনাই। একজন মেয়ে হয়ে আরেকটি মেয়ের কষ্ট তাকে নাড়িয়ে দেয়। তখনই তিনি ঠিক করেন ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন। সূত্রের খবর, ভাই গণধর্ষণে অভিযুক্ত জানার পরই সফিকের শ্বশুর বাড়িতে ফোন করেন তার দিদি। বলেন সফিক ফোন করলে যেন তাকে জানানো হয়। অন্য একটি নম্বর থেকে শ্বশুর বাড়িতে ফোন করে সফিক। সঙ্গে সঙ্গে সফিকের দিদিকে সেই ফোন নম্বর দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। সেই ফোন নম্বরে ফোন করে সফিকের খোঁজ পান তার দিদি। আমি এবার অন্য নাম্বার থেকে ফোন করলাম, একটা ছেলে ধরেছিল। ও ছেলেটা বললো যে হ্যাঁ দিদি আমি তো না, তো আমার এখানে একটা দাদা ফোন করেছিল। মানে ওই দাদা কি আছে? বললো আছে। দিন তাহলে ওকে দিল, দিয়ে ও আমার সঙ্গে কথা বললো। বললো কোথায়? হ্যাঁ সফিক কথা বললো। বললো কোথায় আছিস? নাম বলেনি। না বললো কেন? আমি বললাম তুই এক কাজ কর, যেখানে আছিস তুই সিলিন্ডার হোক। না বললো কেন? বললো যে আমি তো কিছু করিনি, ও তো বেকার আমাকে মারবে, আমি তো কিছু করিনি। না করলে সঙ্গ তো দিয়েছো। পলাতক ভাই সফিককে অন্ডাল হাইওয়ের নিচে আসতে বলেন তার দিদি রোজিনা। তাহলে আমি পালিয়ে যাবো। না পালাতে হয় না, তুই দাঁড়া। দিয়ে বললাম কোথায় আছিস? ও আমাকে বললো কি বললো, অন্ডাল হাইওয়ের নিচে। আমরা বললো কোথায় দাঁড়াবো? তো ওই অন্ডাল হাইওয়ের নিচে দাঁড়া, আমি যাচ্ছি। এরপর পুলিশকে ফোন করেন রোজিনা। বললাম তাহলে আপনি আসুন, সিভিল ড্রেসে আসবেন, আমি যাবো আপনার সঙ্গে। এরপর 2 পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে অন্ডাল ব্রিজের কাছে যান দিদি রোজিনা। অন্ডাল হাইওয়ের নিচে দাঁড়িয়েছিল সফিক, তাকে গাড়িতে ডেকে নেন দিদি। এরপর গাড়িতেই পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেন। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত সফিক শেখ। দিদি চাইছেন তদন্ত যাতে নিরপেক্ষভাবে এগোয় এবং সুবিচার হয়। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।